ঠান্ডায় বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ। শিশু হাসপাতালে অসংখ্য রোগী, উপসর্গে দ্রুত চিকিৎসার পরামর্শ। বিএনপিকে নয়াপল্টনে অবস্থানের অনুমতি ডিএমপির। কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা। ভোটের আগে নানা জোট ব্যাপ্তি বাড়ছে 14 দলের, বিএনপির পাশে 54টি। আদর্শহীন বলছেন বিশ্লেষকরা। সড়কে সচেতনতা বাড়েনি, প্রাণ ঝরছেই। কার্যকরী নিরাপদ প্রকল্প জরুরি বলছেন বিশেষজ্ঞরা। ব্রাজিলে বলসোনারোর সাবেক মন্ত্রী গ্রেপ্তার। করোনায় জাপান কোরিয়ার ভিসা বন্ধ করল চীন। শুভেচ্ছা, আমন্ত্রণ। সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিখা আজিজ। এবারে বিস্তারিত। গেল কয়েকদিনের তীব্র ঠান্ডায় প্রকোপ বেড়েছে নিউমোনিয়ার। বিশেষ করে নবজাতক এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। গেল সপ্তাহে রাজধানীর শিশু হাসপাতালে শুধু নিউমোনিয়া আক্রান্ত 2 শতাধিক রোগীকে ভর্তি করা হয়। এছাড়া চলতি বছরের প্রথম 8 দিনে 8 জন শিশুর মৃত্যু হয় হাসপাতালটিতে। এক্ষেত্রে উপসর্গ দেখা মাত্র রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। নূপুর মাহমুদের রিপোর্ট। পৃথিবীতে আসার কয়েক মাস যেতে না যেতেই কঠিন সময়ের মুখোমুখি ছোট্ট শিশু ফাহমিদা। গত 2 দিন থেকে ঠান্ডা, কাশি আর জ্বর। তবে হঠাৎ করেই শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তার পরিবার ফাহমিদাকে নিয়ে আসেন বাংলাদেশ শিশু হাসপাতালে। বর্তমানে ফাহমিদার মতো কঠিন সময় পার করছেন এই হাসপাতালের অনেক শিশুই। অনেকে আবার কয়েক দফা নিউমোনিয়া নিয়ে ভর্তি আছেন মাস ধরেই। বাড়িতে গেছিলাম, বাড়িতে যে এসে আমার আগে ঠান্ডা লাগছিল। ঠান্ডা গিয়ে বাবুর দুধ খাওয়াচ্ছি তো বাবুরে নিয়ে গেছে। হাসপাতাল জুড়েই চিৎকার আর কান্নার শব্দ। সন্তান নিয়ে দুর্বিষহ সময় পার করছেন অভিভাবকরা। যে আমার বাবুর তো শ্বাসকষ্ট আর কাশি ছিল অনেক, তো ওর গলা একদম ভেঙে গেছিল, ও শ্বাস নিতে পারতো না, খাইতে পারতো না। হাসপাতালটির রেজিস্টার খাতার তথ্য বলছেন পরিস্থিতি ভয়াবহ। 1 সপ্তাহে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন 2 শতাধিক শিশু। অ্যান্টিবায়োটিক বেশি একটা সমস্যা হয়েছে, অ্যান্টিবায়োটিকটা খাওয়ানোই হয়তো সমস্যা হয়েছে। এই কারণে আমি পরে দেখলাম যে আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে যাইতেছে, পরে এখানে নিয়ে আসলাম। তবে ভয়ের বিষয় হচ্ছে বছর শুরুর 8 দিনে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 6 শিশু। নভেম্বরের থেকে ডিসেম্বরে প্রায় 25% শীতজনিত রোগে আক্রান্ত রোগীরা ভিড় করছে। জানুয়ারির দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে প্রায় এখন প্রথম সপ্তাহে 6 জন নিউমোনিয়া আক্রান্ত রোগী মারা গেছে। শীত এড়িয়ে চলার পাশাপাশি অভিভাবকদের প্রতি শিশুদের পর্যাপ্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এবং সাথে শ্বাসতন্ত্রের রোগের সাথে ডায়রিয়া কিন্তু যোগ হচ্ছে। সবাইকে বলবো আসলে যদি যখন কোনো জ্বর, কাশি, ঠান্ডা বা এই সময় সমস্যাটা দেখা দিচ্ছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার এবং প্রচুর পরিমাণে পানীয় খাবার, এটার বিশ্রাম নয়, এটা কিন্তু খুব দরকার। কারণ নিউমোনিয়াটা বাচ্চাদের বয়স কিন্তু বেশি হচ্ছে। চিকিৎসকরা বলছেন শীতের তীব্রতার কারণে 0 থেকে 15 বছর বয়সীদের মধ্যে ডায়রিয়ার প্রকোপও বেড়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপিকে আজ সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ডিএমপি। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে আলোচনা শেষে এই কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন। বলেন, আলোচনা সফল হয়েছে। আর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জনদুর্ভোগ না করে নয়াপল্টনে ফুটপাতে সমাবেশ করতে পারবে বিএনপি। তবে সমাবেশের নামে যান চলাচল বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটালে দায়ভার দলটির। এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে ভোর থেকেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে জল কামান, প্রিজন ভ্যান সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা আগামীকালকে আমাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অর্থাৎ 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের যে অবস্থান কর্মসূচি, সেটি ঢাকাটি নয়াপল্টনস্থ বাংলাদেশ বিএনপি অফিসের সামনে ফুটপাত এবং যে রাস্তা একটা পাশ ডিভাইডারের এই সাইডে এখানে অনুষ্ঠিত হবে। আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন কোনো প্রকার রাস্তা অবরোধ না করে, বিশেষ করে যান চলাচল বন্ধ করে
এবং জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো রাজনৈতিক প্রোগ্রাম না করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। যদি যান চলাচল স্বাভাবিক না রাখতে পারেন কোনো দল, তার দায় দায়িত্ব তারা বহন করবেন। নয়াপল্টনে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা সবশেষ খবর জানবো আনোয়ারের কাছে। আনোয়ার, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আপনার পেছনে অনেক নেতাকর্মী দেখতে পাচ্ছি, আরো নেতাকর্মীরা জড়ো হয়েছেন কিনা? ইশিকা, বিএনপির যে গণ অবস্থান কর্মসূচি সেটি আজকে আমি যদি বলি আপনাকে যে আনুষ্ঠানিক যে কর্মসূচিটি শুরু হবে সেটি আরো পরে, অর্থাৎ 10টা 11টার দিকে কিন্তু শুরু হবে। আর আপনি যে প্রশ্নটি করেছেন, আজকে বিএনপির যে গণ অবস্থান কর্মসূচি তাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে। আমি দেখেছি যে নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড়, অর্থাৎ নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের এই যে সামনে থেকে শুরু করে যে প্রত্যেকটা পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে মোতায়েন রয়েছে। আর একই সঙ্গে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকের এই গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক এরই মধ্যে কিন্তু মোটামুটি ভাবে বিপুল নেতাকর্মী জড়ো হয়ে গেছে। অর্থাৎ গত 30 ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে যে গণমিছিলটি করা হয়েছিল সেই কর্মসূচির থেকেই কিন্তু মূলত আজকের এই গণ অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। সেই পূর্ব ঘোষিত যে এই বিএনপির কর্মসূচি সেই অনুসারেই গতকালই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত সাপেক্ষে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে আজকের এই বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গত 2 দিন আগেই মাত্র কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অর্থাৎ আরো একটি বিষয় হচ্ছে যে আজকের এই গণ অবস্থান কর্মসূচি থেকে বিএনপির পক্ষ থেকে আজকে কিন্তু বেশ কিছু কর্মসূচি আসতে পারে নতুন করে। যেমন আমরা যতটুকু জানতে পেরেছি যে বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে বা দাম বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তারই প্রতিবাদে এই মাসেরই 16 অথবা 25 জানুয়ারি 2 দিনের একটি কর্মসূচি আসতে পারে বলেও আমরা জানতে পেরেছি আজকের এই গণ অবস্থান কর্মসূচি থেকে। তো সব মিলিয়ে যদি বলি ইশিকা, তাহলে বলতে হবে আজকের এই বিএনপির গণ অবস্থান কর্মসূচি এখনো যে আনুষ্ঠানিক যে শুরু, সেই শুরুটি এখন পর্যন্ত হয়নি। তবে 10টা থেকে এটি শুরু হবে। শুরু হওয়ার পরেই হয়তোবা আপনাকে আমরা এখান থেকে কি ধরনের কর্মসূচি আসে সর্বশেষ খবর আপনাকে জানাতে পারবো। ইশিকা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির এই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আজকের যে কর্মসূচি আমরা জানছিলাম নয়াপল্টন থেকে সর্বশেষ পরিস্থিতি সহকর্মী আনোয়ার হোসেনের কাছে। জাতীয় নির্বাচনের এখনো বাকি প্রায় 1 বছর। এরই মধ্যে নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের হিড়িক পড়েছে। ছোট দলগুলোকে জোটে ভেড়াতে বড়গুলোর আগ্রহ লক্ষ্য করার মতো। সংখ্যার আকারে বড় হলেও রাজনীতি ও নির্বাচনে এদের ভূমিকা নিয়ে আছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন ভোট আসলেই কদর বাড়ে ছোট দলগুলোর। সাধারণ ভোটার আর বিশ্বকে বার্তা দেওয়া ছাড়া এসব দলের ভূমিকা একেবারেই গৌণ। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। সরকার বিরোধী যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি। এই আন্দোলন কর্মসূচিতে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলকে পাশে পাচ্ছে। বিএনপির যুগপৎ আন্দোলনে আলাদাভাবে জামাত, এলডিপি ও নতুন গঠন করা 3টি রাজনৈতিক জোট শরিক হয়েছে। বিএনপির সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী 32টি দলের সঙ্গে দেখা যাচ্ছে 3 জোট। এর মধ্যে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন সহ 7টি দল নিয়ে তৈরি হয়েছে গণতন্ত্র মঞ্চ। বিএনপির 20 দলীয় জোট ভেঙে 12 দলীয় জোট, 11 দল নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোট। এছাড়া জামাত ও এলডিপি স্বতন্ত্রভাবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছে। আওয়ামী লীগের সঙ্গে আগে থেকেই আছে 14 দল। এছাড়া আরও কয়েকটি সমমনা বাম রাজনৈতিক দলের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বিএনপির সমর্থনে মাঠের আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। কিন্তু ভোটের মাঠের বৃহৎ দলগুলোর পাশে জোট শরিকরা কতটুকু সহায়ক? সরকার গঠনের জায়গা বা নির্বাচনের জয় হয়ে সরকার গঠন করবে এইরকম পরিস্থিতিতে ক্ষুদ্র দলগুলোর যে সত্তাটা আছে সেই সত্তাটা বড় দলগুলোর সত্তাকে স্ট্রং করে না। নাম সর্বস্ব বলি, সেগুলো তো আসলে ভোটে তেমন কোনো প্রভাব ফেলে না। রাদার তারা জোটে আসতে পারলে তাদের ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া পূরণ হয়। কারণ যে রাজনৈতিক দলগুলো কখনোই ভোটে জিততে পারতো না, তাদের 3-4 জন করে এমপি হচ্ছে। কত শত বা কতগুলো দল নিয়ে জোটবদ্ধ হলো, এই সংখ্যা তত্ত্ব দ্বারা আসলে এই জোটের যে শক্তি এবং নির্বাচনী সাফল্য এটা কখনোই নির্ধারিত হয় না। হ্যাঁ, হয় যদি সেই ধরনের জনভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলের সাথে যদি জোটবদ্ধ হয় তখন তো সেটা শক্তি অ্যাড করে। দেশের নির্বাচনে জোটের রাজনীতি একটা বাস্তবতা।
কৌশলগত স্বার্থে প্রধান দুই দলই ছোটখাটো রাজনৈতিক দলকে পাশে রাখতে চায়। সাধারণ ভোটার ও বিশ্বকে বার্তা দিতে চায় বৃহৎ অংশ তাদের সঙ্গে আছে। রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যাদের আইডিয়াটা কম, তাদের ভিতরে একটা মেসেজ দেওয়া যে আমাদের এত বড় একটা জোট হয়ে গেছে, এবং এটা সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট ফেলানো। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে বহির্বিশ্বকে প্রমাণ করা যে সংখ্যাগরিষ্ঠ দল তাদের সঙ্গে আছে। না, সর্বস্ব দলের গুলোর কিন্তু আসলে এইটা বড় দলগুলো তাদেরকে যে তাদের ক্ষমতার কারণে জোটে নাই, বিষয়টা সেটা না। এটা একটা মেসেজ দেয়া যে আমরা সমমনা রাজনৈতিক দলগুলো একসাথে আছি। এই জোট গঠনের পেছনে থাকে যে যারা জোটবদ্ধ হয়, যাদের উদ্যোগে গঠিত হয়, তারা যেহেতু নিজেরা অত শক্তিশালী মনে করে না, তাদের মনে করে যে জোটবদ্ধ হলে বোধহয় কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে। জোট আর ভোটের রাজনীতির বাস্তবতায় শেষ পর্যন্ত সফল হবে কারা, সেটি নিশ্চিত হওয়া যাবে আগামী নির্বাচনে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নানামুখী সচেতনতার পরও সড়কে প্রাণহানি কমছে না, উল্টো বাড়ছে মৃত্যুর ঘটনা। সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে 2022 সালে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা গেল 8 বছরের সর্বোচ্চ। ওই এক বছরে 9,951 জন মারা যান দুর্ঘটনায়। বিশেষজ্ঞরা বলছেন সড়কের সক্ষমতার সমীক্ষা ছাড়া গাড়ির অযাচিত রেজিস্ট্রেশন, পুরনো ট্রাফিক সিস্টেম, একই সড়কে নানা ধরনের গাড়ির মতো বিভিন্ন কারণে বাড়ছে দুর্ঘটনা। মিরাজ মিজুর রিপোর্ট। সড়কে দুর্ঘটনায় প্রাণহানির সংবাদ গণমাধ্যমে আসছে প্রতিদিনই। তবে বছর জুড়ে কী পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে, সম্প্রতি তার বিশ্লেষণধর্মী পরিসংখ্যান তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। যেখানে একটি প্রাণী মহামূল্যবান, সেখানে এক বছরে শুধু সড়কেই প্রাণ গেছে প্রায় 10,000 মানুষের। বিদায়ী 2022 সালে 6,749টি সড়ক দুর্ঘটনায় 9,951 জন নিহত, 12,356 জন আহত হয়েছে। আজকে বিএনপি এবং আওয়ামী লীগ যারা আগে ক্ষমতায় ছিল, বর্তমানে ক্ষমতায় আছে, তারা বড় বড় জনসভার প্রতিযোগিতা করছে। আজকে এই 10,000 লাশকে যদি একত্র করা হয়, তাদের এইরকম বড় জনসভার সমান একটি জনসভা হবে। মনিটরিং, আপনি আমাকে বলেন, সেই যে যুগ 30 বছর আগে আমি শুরু করেছি, ওই ফিটনেসবিহীন গাড়ি এখনো রাস্তার মধ্যে চলতেছে, লাইসেন্স ছাড়া ড্রাইভার এখনো গাড়ি চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অবৈজ্ঞানিক দামি প্রকল্পের চেয়ে কার্যকরী নিরাপদ প্রকল্প জরুরি। এখন জটিকা আক্রমণ হয়, মাঝে মাঝে যান ম্যাজিস্ট্রেট নিয়ে এই ধরনের মৌসুমি কাজ করে এই ধরনের ঝুঁকিটাকে মোকাবেলা করা যাবে না, কারণ আমাদের রাস্তার মধ্যে একই তলে মোটরাইজ গাড়ি চলে, নন মোটরাইজ গাড়ি চলে। আর দায়িত্ব অবহেলা এবং ভুল সিদ্ধান্তের দায়ও নিতে হবে সংশ্লিষ্টদের। এখানে ফিল্ডে থেকে নিবিড় নজরদারি এবং এটা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর ধারাবাহিকভাবে এটাকে করতে হবে। সড়ক নির্মাণ থেকে শুরু করে সড়ক ব্যবস্থাপনা প্রতিটি স্তরেই আসতে হবে জবাবদিহিতার আওতায়। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।